অবশেষে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। নিজেদের সব খেলা সংযুক্ত আরব আমিরাতে খেলবে ভারত, পাকিস্তানে হবে 10 ম্যাচ। এবং কুমিল্লা স্টেডিয়ামে আজ ঢাকা ডার্বির উত্তাপ। প্রিমিয়ার লিগ ফুটবলের তৃতীয় রাউন্ডে মুখোমুখি আবাহনী মোহামেডান। জিতলেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলের হাতছানি। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। এনসিএল টি-20 সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। যেমনটা জানেন, একদিনের বিরতি শেষে আবারও এনসিএল টি-20 এর যে কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞ শুরু হয়েছে সিলেটে। এবং দিনের প্রথম ম্যাচে তামিম ভক্তদের জন্য কিছুটা হতাশা, কারণ প্রতিপক্ষ দল মাত্র 64 রানে গুটিয়ে যাওয়ায় এই বাহাতি ব্যাটারের বড় ইনিংস খেলার সুযোগ হয়নি আজকে এই সিলেটের মূল মাঠে। এবং পাশাপাশি অন্য মাঠে যে দ্বিতীয় ম্যাচটি হয়েছিল সেটাও প্রতিনিয়ত যেরকম কুয়াশা প্রভাব ফেলে, সেরকম কুয়াশার প্রভাবে আজকেও নির্ধারিত সময় ম্যাচ শুরু হতে পারেনি। কার্টেল ওভারে 18 ওভারে যে ম্যাচ ছিল, সেই ম্যাচে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে ঢাকা মেট্রো। এবং যেমনটা আপনারা জানেন যে ঢাকা মেট্রো কিন্তু দারুণ একটা ছন্দে রয়েছে এবার টুর্নামেন্টে। নাইম শেখ, ইমরানুজ্জামান সহ আলিস আল ইসলাম, বিশেষ করে বলতে হয় যে মিস্ট্রিয়াস স্পিনার নিয়ে আগে খুব বেশি আলোচনা তৈরি হয়েছিল, সেই আলিস আল ইসলাম কিন্তু দলটার হয়ে বেশ দাপুটে পারফরমেন্স করছে। এবং আজকেও দলকে জেতাতে একটা ম্যাচ জয়ী বোলিং স্পেল করেছেন। এবং সেই দুটো ম্যাচ শেষ হওয়ার পরবর্তীতে কিন্তু বাকি যে দুটো ম্যাচ দিনের তাও এখন শুরু হয়ে গেছে প্রায়। এবং যেখানে সব থেকে বড় খবর, নাজমুল হোসেন শান্ত গত নভেম্বরে চোট পাওয়ার পরে এবারে প্রথমবারের মতন 22 গজের খেলায় ফিরতে যাচ্ছেন। এবং আজকে রাজশাহীর হয়ে তাদের নিয়মিত অধিনায়ককে দেখা যাবে তাদের জার্সিতে। এবং পাশাপাশি প্রত্যাশা করা হচ্ছে যে রাজশাহী যেমনটা একটু নড়বড়ে দেখাচ্ছে, এই নাজমুল হোসেন শান্তর অন্তর্ভুক্তির পরে কিন্তু দলটা আরেকটু বেশি চাঙ্গা হয়ে উঠবে। এবং যেমনটা আমরা কয়েকদিন যাবত দেখেছি যে নাজমুল হোসেন শান্ত খেলতে না পারলেও দলের সঙ্গে প্রত্যেকটা প্র্যাকটিস সেশনে তাকে খুব অ্যাক্টিভ দেখা গেছে। এবং ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যেভাবে বলা হয়, নাজমুল হোসেন শান্তকেও কিন্তু আমরা দেখেছি যে ড্রেসিং রুম সামলে রাখছেন। এবং এবারে এনসিএল তার কাছে আসলে প্রত্যাশা ভালো কিছু পারফরমেন্সের, এবং তার শুরুটা হতে পারে আজকে রাজশাহীর হয়ে। এবং আউটার স্টেডিয়ামে সে সেই কাজটুকু কতটুকু করতে পারবেন এবং চোট কাটিয়ে আসলেই কতটুকু ফিট হয়েছেন তা দেখার জন্য কিন্তু এই দিনের দ্বিতীয় ম্যাচ দেখার অপেক্ষা। এবং পাশাপাশি মূল মাঠেও আসলে হাই ভোল্টেজ একটা লড়াই। রংপুরের প্রতিপক্ষ সিলেট, রংপুরের এবারে আসলে এখন পর্যন্ত আনবিটেন। এবং পাশাপাশি সিলেট বেশ ভালো একটা দল গড়ার পরেও কিন্তু এখন পর্যন্ত আসলে জয়ের দেখা পায়নি, যা কিনা নিঃসন্দেহে হতাশাজনক। সেই হতাশা কাটানোর সুযোগ কিন্তু লোকাল টিমটার সামনে, এবং তা করতে পেসাররা কিন্তু দারুণ ভূমিকা রাখতে পারে। আমার কাছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে এই ছিল সব শেষ। আমাদের সঙ্গে সিলেট থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাব্বির মিথুন। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়ার রোমাঞ্চ ছাপিয়ে সুদূরে দৃষ্টি টাইগার সিমার রিপন মণ্ডলের। হতে চান সাম্প্রতিক সময়ে চলমান পেস বিপ্লবের অংশ। প্রতিপক্ষ নামের ভারী ভীত নয় রিপন। সুযোগ পেলে সুইং আর বাউন্সে কাবু করতে চান ক্যারিবিয়ান ক্রিকেটারদের। এদিকে 2026 টি-20 বিশ্বকাপ সামনে রেখে সিম ইউনিটে আরও তরুণদের বাজিয়ে দেখার পরামর্শ পেস বোলিং কোচ মাহবুব আলী জাকির। ছবিটা সপ্তাহখানেকের পুরনো, তখনও হয়তো রিপন মণ্ডলকে নিয়ে এত আলোচনা ছিল না চারিদিকে। তখনও রিপনের গায়ে স্রেফ ঘরোয়া ক্রিকেটারের তকমা। সেই রিপন এখন জাতীয় দলের ক্রিকেটার। বয়সভিত্তিক কিংবা ঘরোয়া লিগে রিপন মণ্ডল ছুটছেন তার আপন গতিতে। 135-এর আশেপাশে পেস, কিন্তু এক জায়গায় বল করে যাওয়ার অসাধারণ দক্ষতা, যা তাকে করেছে অনন্য সাধারণ। এর আগে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলার অভিজ্ঞতা আছে রিপনের। তাসকিন হাসান, তানজিম সাকিবদের সঙ্গে পাল্লা দিয়ে একাদশে কয় ম্যাচে তার সুযোগ মিলবে তার তর্ক সাপেক্ষ। তবে প্রায় 6 ফিট উচ্চতার এই দীর্ঘকায় পেসার নিজেকে রাখছেন প্রস্তুত। কিন্তু শুধু ক্যারিবিয়ান সিরিজই নয়, রিপন মণ্ডলের আত্মবিশ্বাস মুগ্ধ করবে আপনাকে। হতে চান টাইগারদের পেস বিপ্লবের অংশ, শাসন করতে চান বিশ্ব ক্রিকেট। টি-20-তে আমার যে বেসিক্যালি প্ল্যান থাকবে যে টিমকে হেল্প করার, যখন টিমের জন্য যেটা প্রয়োজন ওইটা করার। আমি যখন বোলিং করি অপোজিশন কে আছে ওইটা নিয়ে ভাবলে তো আমি ভালো বল করতে পারবো না। আমার কাজ হচ্ছে বোলিং করা। আমি আমার জায়গাটা দেখি, অপোনেন্ট ব্যাটসম্যান কে আছে ওইটা আমি দেখি না। টি-20কে বলা হয় তরুণদের খেলা, তা মেনে নিয়ে বিশ্বের প্রায় অধিকাংশ দল অন্তত এই ফরম্যাটে আস্থা রাখছে তাদের উপরই।
14 মাস পর ভারতের মাটিতে বসবে টি-20 বিশ্বকাপের পরবর্তী আসর। ইনজুরির শঙ্কা থাকা তাসকিন মুস্তাফিজরা সেই টুর্নামেন্টে কতটুকু ফিট থাকবেন আর কতটুকু নিজেদের উজাড় করে দিতে পারবেন তাও বড় প্রশ্ন। তাই তো রিপনদের নিয়ে পরিকল্পনা সাজানোর তাগিদ এখন থেকেই। স্কিলফুল হচ্ছে, তারা নিজের শরীরের দিকে যত্ন নিচ্ছে, ফিটনেস লেভেল অনেক হাই করতেছে, 140 বল করতেছে, ট্রিমেন্ডাস সুইং আছে, বলের ক্যারেক্টার চেঞ্জ করতেছে। সো এটা একটা বাংলাদেশ ক্রিকেটের জন্য তো অনেক ভালো দিক না? আমাদের অনেকটা পাইপলাইনে ভালো বোলার আছে, ব্যাকআপ পাইপলাইনে অনেক বোলার আছে। সো গ্রুমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। গ্রুমিং অ্যান্ড সেম দ্য টাইম দ্য ন্যাশনাল টিম যারা খেলতেছে, ইউ হ্যাভ টু মেনটেন দোজ বোলার্স। 16 ডিসেম্বর থেকে শুরু বাংলাদেশ উইন্ডিজ 3 ম্যাচের টি-20 সিরিজ। হিসেব বলছে যেখানে অন্তত একটা ম্যাচের সুযোগ মিলছে রিপনের, তাই তো সামর্থ্যের প্রমাণ করতে হবে সুযোগ পেলেই। মাহবুব রিমন, সময় সংবাদ। হাইব্রিড মডেলে আয়োজিত হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের ম্যাচগুলো মাঠে গড়াবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। গ্রুপ পর্বের 3টি ম্যাচ, একটি সেমিফাইনাল ও ফাইনাল আয়োজনের কথা রয়েছে দুবাইয়ে। সেক্ষেত্রে আগামী 2026 টি-20 বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো মাঠে গড়াবে শ্রীলঙ্কার কলম্বোয়। আর 2027 পর্যন্ত ভারতের মাটিতে পাকিস্তানের না খেলতে চাওয়ার শর্ত মেনে নিয়েছে আইসিসি, এমন খবর প্রকাশ করেছে দুদেশের গণমাধ্যম। তবে হাইব্রিড মডেলের টুর্নামেন্ট আয়োজন করে আর্থিকভাবে পিসিবি ক্ষতির সম্মুখীন হলেও কোনো ধরনের ক্ষতিপূরণ দেবে না আইসিসি। শেষ হলো চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চলা সব নাটক। ভারত পাকিস্তানে গিয়ে খেলতে নারাজ, আর পাকিস্তানও আয়োজক সত্ত্ব হারাতে অনড় অবস্থানে। এমন জটিল পরিস্থিতিতে বেশ কয়েকবার মিটিংয়ের পরও মেলেনি কোনো সুরাহা, বরং পাল্টাপাল্টি বক্তব্যে দুদেশই কঠোর হুঁশিয়ারি দিয়ে রাখে। এবার অবসান হলো সব ধরনের জটিলতার। চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াতে যাচ্ছে হাইব্রিড মডেলে, এমন খবর প্রকাশ করেছে দুদেশের বেশ কিছু গণমাধ্যম। সেক্ষেত্রে ভারতের ম্যাচগুলো আয়োজন করা হবে দুবাইয়ে। বিসিসিআই ও পিসিবি সমঝোতায় ভারতের শর্ত পূরণের পাশাপাশি পাকিস্তানের দাবিও মেনে নিয়েছে আইসিসি বলে খবর প্রকাশ করেছে গণমাধ্যম। ভারতে গিয়ে কোনো ম্যাচ না খেলার শর্তে আগামী 2026 টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান ক্রিকেট দল। লিগ পর্যায়ে নিজেদের ম্যাচগুলো মেন ইন গ্রিন খেলবে শ্রীলঙ্কার কলম্বোতে। আগামী 2027 পর্যন্ত পাকিস্তানের ভারতে গিয়ে খেলতে না চাওয়ার দাবি মেনে নিয়েছে ক্রিকেটের। পাকিস্তানের ভারতে না গিয়ে খেলার যে শর্তে তারা হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনে রাজি হয়েছে, তাতে আগামী বছর ভারতে নারী ওয়ানডে বিশ্বকাপেও পাকিস্তানের ম্যাচগুলো হবে বিকল্প কোনো ভেন্যুতে। যদিও সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি আইসিসি। আর 2027 থেকে 31 সাল পর্যন্ত পাকিস্তানকে আইসিসির নারীদের যে কোনো একটি টুর্নামেন্ট আয়োজনেরও সুযোগ দেয়া হবে। তাজিন খন্দকার, সময় সংবাদ। দলের খবর, মৌসুমের প্রথম ঢাকা ডার্বিতে আজ মাঠে নামতে যাচ্ছে দুই জায়ান্ট আবাহনী মোহামেডান। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে হাই ভোল্টেজ এই ম্যাচ শুরু হবে দুপুর 2:30টায়। প্রিমিয়ার লিগে এবারের দুই দলের অবস্থান একেবারে দুই মেরুতে। দেশি বিদেশিদের সমন্বয়ে দারুণ এক টিম সাদা কালোরা। আলফাজ আহমেদের কোচিংয়ে নবযাত্রা চলছে মোহামেডানের। উদ্বোধনী ম্যাচে 6-0 গোলের বিশাল জয় পেয়েছে তারা। তবে পরের ম্যাচে বসুন্ধরা কিংসকে হারিয়ে চমক দেয় মতিঝিল পাড়ার ক্লাবটি। ফেডারেশন কাপের শেষ ম্যাচ হারলেও ডার্বিতে ফেভারিট হিসেবেই মাঠে নামবে মোহামেডান। অন্যদিকে পরিবর্তিত বাংলাদেশে কিছুটা ব্যাকফুটে আবাহনী। বিপিএল শুরুর পর এবারই প্রথম কোনো বিদেশি ফুটবলার নেই আকাশে নীল শিবিরে। তবে চলতি মৌসুমের প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়েছে তারা। মারুফুল হক বাহিনীর বিপক্ষে দাঁড়াতেই পারেনি চট্টগ্রাম আবাহনী। প্রথম ম্যাচে নবাগত ওয়ান্ডারার্সকেও হারিয়েছিল 1-0 ব্যবধানে। সেই ধারাবাহিকতা মোহামেডানের বিপক্ষে ধরে রাখতে চায় আবাহনী। টানা দ্বিতীয়বারের মতো সাফের শিরোপা জিতে সুখবর পেল বাংলাদেশ নারী ফুটবল দল। ফিফা র্যাঙ্কিংয়ে 7 ধাপ এগিয়ে 132 অবস্থান জয়িতাদের। 2022-এ ইতিহাস গড়ে সাফের শিরোপা জয়ের পর বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে তকমা ধরে রাখা। শিরোপা জিতে দেশে ফিরে 9 মাস পর প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে বাংলাদেশ। নেপালের বিপক্ষে 2 ম্যাচের সিরিজ খেলে লাল সবুজ। এরপর সিঙ্গাপুর, চাইনিজ তাইপে ও ভুটানের বিপক্ষে ম্যাচ খেলে সাবিনা সানজিদারা। এবার দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে র্যাঙ্কিংয়ে উন্নতি করল বাংলাদেশ। পারফরমেন্সের ভিত্তিতে এবার র্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সেখানেই 7 ধাপ এগিয়েছে লাল সবুজের মেয়েরা। রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকায় শুরু হয়েছে অনূর্ধ্ব-19 জুনিয়র ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এবারের আসরে বাংলাদেশ সহ অংশ নিয়েছে ভারত ও ইন্দোনেশিয়ার শাটলাররা। এমন টুর্নামেন্ট আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে বলে মনে করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন। তবে টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি
খেলোয়াড়দের স্কিলের ওপর মনোযোগী হওয়ার পরামর্শ কোচদের। জুলাই গণঅভ্যুত্থানের পর আবারও সতেজ হয়ে উঠেছে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন। নানা সংকটের মাঝে শুরু হয়েছে জুনিয়র ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট। ওয়ার্ল্ড ব্যাডমিন্টন এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের উদ্যোগে ঢাকায় এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। এবারের আসরে অংশ নিয়েছে বাংলাদেশ সহ ভারত ও ইন্দোনেশিয়ার শাটলাররা। আনুষ্ঠানিকভাবে বয়সভিত্তিক টুর্নামেন্টটির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদি। উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের কর্মকর্তারাও। এই টুর্নামেন্ট আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে বলে মনে করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন। জুলাই আগস্টের বিপ্লবের যে স্পিরিট সেটাকে ধারণ করে তারুণ্যের শক্তিকে আমরা প্রমোট করার জন্য এবারে ইন্টারন্যাশনাল কম্পিটিশনটাকে ভিন্ন মাত্রা যোগ করবে। দেশের প্লেয়াররা যেমন উপকৃত হবে তেমনিভাবে যারা বাইরে থেকে খেলতে এসছে তাদের মধ্যেও যারা ভালো প্লেয়ার আছে তাদের খেলা দেখে আমাদের প্লেয়াররাও আরও উদ্বুদ্ধ হবে। উদ্বোধনী দিনে মোট 19টি ম্যাচ পরিচালনা করা হয়। জুনিয়র সিরিজে 5 ক্যাটাগরিতে চলে খেলা, যেখানে বাংলাদেশি খেলোয়াড়দের চেয়ে বিদেশি খেলোয়াড়রাই আধিপত্য দেখিয়েছে। লম্বা সময় পর টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত খেলোয়াড়রা। এই খেলাটার উপর ভিত্তি করে এখন অনেক প্লেয়ার ভালোভাবে প্র্যাকটিস করতেছে। I want to play good because this is my first junior international. Competition is decent because there are very less number of countries who have entered. There are about 4-5. It feels very good and all the players and all the members are showing respect. তবে শুধু টুর্নামেন্ট আয়োজনে সীমাবদ্ধ না থেকে খেলোয়াড়দের স্কিল উন্নয়নের জন্য ফেডারেশনকে উদ্যোগ নেওয়ার আহ্বান কোচদের। সবার প্রথমে আমার দরকার হচ্ছে মেধাবী স্টুডেন্টকে কন্টিনিউ একটা ডিসিপ্লিনের মধ্যে রাখা। বেসিক লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল আর অ্যাডভান্স লেভেল, এই 3টা লেভেলে যদি আমরা ফরেন কোচ আনতে পারি এবং আমাদের বাংলাদেশের থেকেও যারা টপ লেভেলে কোচেস ট্রেনিং করা আছেন তাদেরকেও যদি 2-3 জন আমরা এক একটা গ্রুপের সাথে অ্যাড করে রাখতে পারি, সেক্ষেত্রে কি হলো আমাদের প্রত্যেকটা লেভেলের প্লেয়ারদেরও ইমপ্রুভ হলো, সাথে সাথে আমাদের কোচদেরও কিন্তু স্কিল ডেভেলপ হলো। আগামী 15 ডিসেম্বর পর্যন্ত চলবে অনূর্ধ্ব 19 ব্যাডমিন্টন পর্ব। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। সময় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে স্থানীয় বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে মালদ্বীপে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণাঢ্য ফুটসাল টুর্নামেন্ট। দেশটির বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে এ আয়োজন করা হয়। মালদ্বীপের বাণিজ্যিক শহর মালের লেগুনস ফুটসাল মাঠে আয়োজিত এ আসরে প্রবাসী বাংলাদেশিদের মোট 16টি দল অংশ নেয়। দিবারাত্রির এই টুর্নামেন্টকে ঘিরে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বসবাসরত প্রবাসীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। খন্দকার ওমর ফারুকের তথ্য ছবিতে বিস্তারিত। ভারত মহাসাগরের বুকে ছোট্ট মালদ্বীপকে এশীয় ফুটবলের উন্নয়নের মডেল বলা হয়। আর এই স্বল্প জনসংখ্যার দেশটিতে লাখেরও অধিক প্রবাসী বাংলাদেশির বসবাস। আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে এই প্রবাসীদের জন্যই বাংলাদেশ হাই কমিশন কাপ 2024 নামে ফুটসাল টুর্নামেন্টের আয়োজন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশন। দেশটির বাণিজ্যিক শহর মালের লেগুনস ফুটসাল মাঠে এবারের আয়োজিত এই আসরে প্রবাসীদের 16টি দল অংশ নেয়। দিবারাত্রির এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে নির্ধারিত সময় শেষ হয় সমতায়। অতিরিক্ত সময় না থাকায় খেলা গড়ায় টাই ব্রেকারে। গোলরক্ষকদের নৈপুণ্যে দুই দলের জয়ের আশা জাগলেও শেষ পর্যন্ত ফ্রেন্ডস ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশিদের তিলাফুসি ফুটবল টিম। এ সময় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং অন্যান্য অতিথিরা বিজয়ী দল এবং রানার্স আপ দলের হাতে পুরস্কার এবং নগদ প্রাইজ মানি তুলে দেন। পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রবাসী খেলোয়াড়রা। বাংলাদেশ প্রবাসের সব ভাইরা আমরা সাপোর্ট করার জন্য আমরা তাদেরকেও অভিনন্দন জানাই, আর যারা এইটার মধ্যে আয়োজন করছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। আরও আমরা অবশ্যই ভালো করব, যদি তারা আমাদেরকে সাপোর্ট করে যান সবসময় আমরা ইনশাল্লাহ ভালো করব। প্রতি বছরের মতো এবারও আয়োজিত এই খেলায় প্রবাসী দর্শক এবং খেলোয়াড়দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। প্রচণ্ড গরম উপেক্ষা করে এশীয় ফুটবলের দেশখ্যাত মালদ্বীপে প্রবাসীদের খেলা উপভোগ করতে মাঠে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের দর্শকদের ভিড় ছিল লক্ষণীয়। এমন আয়োজনে আয়োজক এবং কলাকুশলীদের ধন্যবাদ জানান তারা। এরকম বিনোদনের জন্য কিছু ফুটবল, ক্রিকেট সহকারে বিভিন্ন খেলাধুলার আয়োজন করার জন্য আমি প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশ হাই কমিশনারকে অনুরোধ করব। শত ব্যস্ততার মাঝেও একটু বিনোদনের জন্য এই ফুটসাল টুর্নামেন্টে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদের পাশাপাশি বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মালদ্বীপের বাংলাদেশ হাই কমিশনার। আমরা এই টুর্নামেন্টে ব্যাপক সাড়া পেয়েছি। আমাদের প্রবাসী কর্মী যারা আছেন তারা সবাই প্রায় অংশগ্রহণ করতে চেয়েছিলেন, কিন্তু আমরা আসলে সবাইকে এবার সুযোগ দিতে পারিনি। কিন্তু আমাদের প্রবাসী ভাইরা সারাদিন ব্যাপী এই টুর্নামেন্টটি খুবই তারা উপভোগ করেছেন। দূতাবাসের এমন আয়োজনে মুগ্ধ হয়ে খেলা দেখতে আসা উৎসুক প্রবাসী দর্শকরা আগামীতেও এমন আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন। সময় সংবাদ, মালদ্বীপ।
এই ছিল খেলার সময়, সঙ্গেই থাকুন সময়ের।